এই হাসনাত রায় আমাদের আশার আলো দেখিয়েছিল। এই হাসনাত রায় আমাদেরকে বলেছিল বাংলাদেশকে সুন্দর এবং সাফল্যের পথে নিয়ে যাবে। এই হাসনাত রায় আমাদের জন্য যুদ্ধ করেছিল। হ্যাঁ, এই হাসনাতই জবাবদিহি নামে একটি পেজ গঠন করেছে। জবাবদিহি পেজে তিনি প্রতিনিয়ত জবাবদিহিতা করে যে তার কাছে কতটুকু মূল্যের জিনিসপত্র গিয়েছে এবং সেই জিনিসগুলো কাকে কোনভাবে বিতরণ করবে। 300 কেজি খেজুরের হিসাব পর্যন্ত সে দিয়েছে এবং কিভাবে কিভাবে সেটা প্রোভাইড করবে সেটাও তিনি জানিয়েছে। কোন সড়ক, কোন টেন্ডার কার কাছে গিয়েছে, কোন সড়ক কোনভাবে পরিচালনা করা হবে, কোন সড়কের কাজ কিভাবে হবে, একজন কৃষক কার কাছে গেলে সুবিধা পাবে, এই সমস্ত কথা তার জবাবদিহিতা পেজে গতকালকে তিনি বলেছেন। আমি চাইবো প্রত্যেকটা সরকারের মধ্যে থাকা প্রত্যেকটা মানুষের একটা জবাবদিহিতা নামে পেজ থাকা উচিত। এই হাসনাত যে কথা দিয়েছিল, এই হাসনাত তার কথা রেখেছে। অন্য সবাই কি তাদের কথা রাখতে পারছে যেভাবে হাসনাত পারছে? হাসনাতকে বঞ্চনা করা হয়েছিল, আমাদের নতুন প্রজন্মকে বঞ্চনা করা হয়, অনেকভাবে তাদের টিটকারি দেয়া হয়, কিন্তু তারাই কিন্তু জবাবদিহিতা করে সবচেয়ে বেশি। টেনে হিচড়ে না নামিয়ে এদেরকে একটু সুযোগ দেওয়া উচিত। এই হাসনাতরা আমাদের জীবন দর্শন সুন্দর করে দিতে পারবে। কখনো দেখছেন কোনো এমপি এসে এইভাবে করে ছক্কাটা ঘরের মধ্যে লিখে পড়ে বুঝিয়েছে আমাদেরকে? এটা কি নতুন বাংলাদেশ না? এটাই নতুন বাংলাদেশ এবং এইরকম বাংলাদেশই আমাদের দরকার ছিল। অল দ্য বেস্ট হাসনাত, অল দ্য বেস্ট। প্রিয় দর্শক, নির্বাচনের পরে প্রথম সংসদ হবে আগামীকালকে। সবকিছুই কিন্তু ভালো মতো চলছে, কিন্তু হঠাৎ করে আবার মব উস্কাই দিচ্ছে কিনা। আমরা দেখেছি যে সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে যে জুলাই সনদে সবকিছুই মানা হবে, দুই একটা বিষয় ছাড়া সবকিছুই মানা হবে। সো সেই দুই একটা বিষয় কি সেটা আমরা আগে শুনি। সংসদ বসুক, বিএনপি কি মানে আর কি মানে না সেটাও তো আমাদের দেখতে হবে। তার আগেই দেখেন এনসিপি মব উস্কায় দেওয়ার চেষ্টা করছে। কেন? শান্তিপূর্ণভাবে বাংলাদেশ চলছে, সবকিছু চলছে, সেটা কি আমাদের সহ্য হচ্ছে না? এখন তো একটা সরকার আছে, এখন তো কেন আমরা মব উস্কাই দেবো? আপনি শোনেন সার্জিসের বক্তব্য। ফেব্রুয়ারি এই 12 তারিখে কালকে নতুন করে জাতীয় সংসদ বসতে যাচ্ছে। আমাদের যারা শহীদ পরিবার আছেন, আমাদের যারা জুলাইয়ের যোদ্ধা আছেন, আমাদের যারা রাজপথের সহযোদ্ধা আছেন, আগামী কালকে আপনারা ওই জাতীয় সংসদের সামনে গিয়ে অবস্থান গ্রহণ করবেন। কারণ ওই জাতীয় সংসদে আগামী কালকে থেকে হয় স্বৈরাচারের দিকে মানুষ এই জাতীয় সংসদকে নেয়ার চেষ্টা করবে, কিংবা ওই সংসদে যারা আছে তারা বাংলাদেশকে সঠিক পথে নেয়ার চেষ্টা করবে। এই জন্য মনে রাখতে হবে, আমাদের এই ভোট, আমাদের এই জীবন, আমাদের এই আমানত রক্ত, এত কিছুর বিনিময়ে নতুন যে বাংলাদেশ, এই বাংলাদেশে এই সরকার যেন নতুন করে আমাদের এই সংসদকে, আমাদের এই এমপি মন্ত্রীদেরকে নতুন কোন স্বৈরাচারের পথে না নিতে পারে। আগামীকালকে 12ই ফেব্রুয়ারি বলতেছে যে আগামীকালকে নাকি 12ই ফেব্রুয়ারি, আগামীকালকে নাকি 12ই ফেব্রুয়ারি প্রথম সংসদ বসবে। সেখানে আহত নিহতরা গিয়ে সংসদের সামনে দাঁড়ানোর জন্য, যাতে নতুন স্বৈরাচার তৈরি হতে না পারে। কালকে সংসদ শুরু হচ্ছে তার বক্তব্যে, এবং সে যদিও ভুল বলতেছে, 12ই ফেব্রুয়ারি না, আগামীকালকে হচ্ছে 12ই মার্চ। বেশি সিরিয়াস তো ওই জন্য। আর জুলাই বিক্রি করে খেতে খেতে তো শেষ, 18 মাসে বা আরো বেশি মাস তারা জুলাই বিক্রি করে খেয়েছে। এখন হচ্ছে যে জুলাইয়ের যারা আহত নিহত আছে তাদেরকে ওরা যখন এই 18 মাসেও প্রয়োজনে তারা তাদেরকে ইউজ করেছে, আর প্রয়োজন ফুরিয়ে গেছে, তাদের খবরও নেয় নাই, তাদেরকে হাতে পায়ে ধরেও নিহত আহত পরিবাররা তাদের সাথে কথা বলতে পারে নাই। টেক্সের পর টেক্স দিয়েছে, কিন্তু তারা রিপ্লাই করেনি, ফোন ধরেনি, এরকম ভাবে কেটেছে। কিন্তু এখন আবার প্রশ্ন আসছে, এখন আবার তারা জুলাই শহীদ এবং আহতদের টানাটানি করছে। মানে সময়ের প্রয়োজনে ওরা জুলাইকে ব্যবহার করবে, সময়ের প্রয়োজনে ওরা জুলাইকে ছুঁড়ে ফেলে দেবে। এই হচ্ছে এনসিপির ব্যবসা। তো আমি আসলে এনসিপির দলটার প্রতি হয়তো অনেকে বলবেন যে আপনি কেন সবসময় এনসিপি দলটাকে আমি তরুণ দল হিসেবে অনেক বেশি পছন্দ করতাম, অনেক বেশি আদর্শিক মনে করতাম, কিন্তু ওদের আদর্শিক জায়গাটাতে আমি আসলে আদর্শ দেখতে পাচ্ছি না, শুধুমাত্র ধান্দাবাজি দেখতে পাচ্ছি। যার জন্য হ্যাঁ, আমাদের পুরাতন যারা রাজনীতিবিদ আছে তাদের মধ্যেও ধান্দাবাজি আছে, কিন্তু আমরা চেয়েছিলাম যে পুরাতনদের যে ধান্দাবাজি তারা
সংশোধন হয়ে যেত, যদি আমাদের তরুণ নেতারা ভালো হতো, তরুণ নেতারা আদর্শিক নেতা হতো, তাহলে কিন্তু ওরা বাংলাদেশে অনেক বড় একটা পরিবর্তন আনতে পারতো। এনসিপির মাধ্যমে, এনসিপির হাত ধরেই কিন্তু বাংলাদেশে অনেক বড় একটা পরিবর্তন হতে পারতো। কিন্তু সেই পরিবর্তনটা তারাই ধ্বংস করে দিয়েছে। জুলাইয়ের যেই আকাঙ্ক্ষা, সেটা কিন্তু প্রথমে তারাই ধ্বংস করেছে। এই যে এখন মানে জুলাই বিক্রি করে করে খাওয়া তাদের শেষ হচ্ছে না, এখনো তারা জুলাইকে বিক্রি করছে। ওরা সংসদ বসতে দেওয়া উচিত এবং সংসদে দেখা উচিত যে কি হচ্ছে, তার আগেই কিন্তু তারা মব উস্কিয়ে দিচ্ছে। ঠিক আছে, যে আহত নিহত, আমি জানি না আহত নিহতরা তাদের কথা শুনবে কিনা, কারণ তারা আগে সবসময় তাদেরকে জিম্মি করতো। তাদের কথা না শুনলে তাদেরকে টাকা দেওয়া হতো না, তাদেরকে বিভিন্ন অনুদান বা তাদেরকে নাম কেটে দেওয়া হতো। এইভাবেই তাদেরকে জিম্মি করে রেখেছিল আহত নিহত পরিবারকে। তাদের সাথে আমার অসংখ্য মানে এবার টকশো হয়েছে, কথা হয়েছে, সবসময় কথা হয়। সো এই জুলাই যোদ্ধা নামে যারা আছে, এনসিপির নামে যারা আছে, তাদের নামে তারা অসংখ্য কথা বলে গেছে। আমার এখানে রেকর্ড আছে, আমি তাদের থেকেই তাদের সার্টিফিকেটটা পেয়ে গেছি। মানে জুলাই আহত নিহতদের পরিবার থেকেই কিন্তু আমি এনসিপি সার্টিফিকেট তাদের কাছ থেকেই পেয়ে গেছি, যে ওরা কি জঘন্য আচরণ সেই পরিবারগুলোর সাথে করেছে। আপনার না শুনলে বিশ্বাস করবে না, যেহেতু আমি ঘন্টার পর ঘন্টা এটা নিয়ে কথা শুনেছি, যার জন্য আমি জানি যে ওদের চরিত্রটা কি। আপনারা যারা আমাকে দায়ী করে থাকেন যে আমি এনসিপি কেন বলি, কারণ আহত নিহত পরিবারের সাথে আমার খুব ভালো কানেকশন, এবং তারা অনেকগুলো পরিবারের সাথে, শুধু একটা দুইটা না, যে একটা দুইটা পরিবার থেকে আমি শুনলাম, অনেকগুলো পরিবারের সাথে খুবই ভালো কানেকশন। তারাই তাদের সার্টিফিকেট দিয়েছে, যা তারা তাদেরকে কিভাবে ইউজ করেছে, এখনো ইউজ করার চেষ্টা করছে, সময় আসলেই তারা ইউজ করার চেষ্টা করে। এই হচ্ছে তাদের চরিত্র। নদীতে মাটি কাটা আমরা নিজেরাও বুঝতে পারি না কিনা আমি জানি না, যে আমার নিজের বাসস্থানটা আমি ঝুঁকির মুখে ফেলে দিচ্ছি। হ্যাঁ, অন্য মানুষের বাড়িঘর তো আছে, আমার নিজে যে বাড়িতে থাকি সেই ভিটা বাড়িও কিন্তু বিপদগ্রস্ত, সেটাও কিন্তু নদীর পানিতে ভেসে যেতে পারে। হ্যাঁ, নদী যদি ভাঙন শুরু হয়, তো এই উপলব্ধিগুলা আমাদের বুঝতে হবে। আমি একজন নদী ভাঙনের ভুক্তভোগী। আমাদেরও একটি বাড়ি, অনেক বড় বাড়ি ছিল, ওই নদীতে চলে গেছে, সে 100 বছর আগের কথা। তখন তো আমাদের বাঁধের ব্যবস্থা ছিল না, এবং তখন মাটি কাটারও কোনো অবস্থা ছিল না, কিন্তু ওইটা প্রাকৃতিক দুর্যোগে চলে গেছে। তাই আমাদের সচেতন হতে হবে, আমাদের সকলের কথা চিন্তা করতে হবে। খালি নিজে মাটি কেটে লক্ষ লক্ষ টাকা আমি উপার্জন করলাম, আর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিটা বাড়ি নদীর পানিতে ভেসে গেল। আমরা মনে করি এতটুকু একটু কাটছি কি এমন হবে না, নদী ভাঙা যখন শুরু হবে তখন আপনি ওটা আটকাতে পারবেন না। এটা একটা প্রাকৃতিক দুর্যোগ, আপনি এটা কিছুতেই আটকাতে পারবেন না। তাই আমি আশা করব আমরা নিজেরা সচেতন হব, যেন আমাদের নিজেদের কারণে এই প্রাকৃতিক দুর্যোগটা ভয়াবহ রূপে আমাদের উপরে আবর্তিত না হয়, আমাদের উপরে না পড়ে। আমাদের নিজেদেরও সচেতন হতে হবে। এই ফরিদপুরবাসীর মধ্যে আমি একটা জিনিস অভাব দেখি, সেটা হলো সচেতনতা। সচেতন যদি আমরা না হই, আমরা একটা সুন্দর দেশ আমরা করতে পারবো না। কি বলছি বুঝছেন? সচেতন হতে হবে, বুদ্ধিটা খরচ করতে হবে। এখানেই আমাদের দুনিয়া, এখানেই